তো এখন সলভ করতে চলেছি কেমিস্ট্রি এসসি 220, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z যত প্রশ্ন রয়েছে সবগুলোই। তো প্রথমে চলে আসবো হলো বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীতে। প্রথম প্রশ্ন রয়েছে, কোনটি অ্যানালজেসিক নয়? অ্যানালজেসিক নয় হলো তোমার হলো ক্লোরামফেনিকল, এটি হলো একটি অ্যান্টিবায়োটিক, এটি অ্যানালজেসিক নয়, ঠিক আছে। নেক্সট হলো গ্লুকোজ। গ্লুকোজ হলো একটি অ্যালডোহেক্সোজ, কিটোহেক্সোজ, অ্যালডোপেন্টোজ না কোনোটি নয়, এটি হলো একটি অ্যালডোকিটোজ। নেক্সট, অ্যাসিটোনকে যদি ঘন সালফিউরিক অ্যাসিডের সাথে পাতিত করা হয় তাহলে কি উৎপন্ন হবে? পিনাকল, পিনাকোলন, ফোরন না কোনোটিই নয়? উত্তর হবে কোনোটি নয়, কোনোটি উৎপন্ন হয় না। এরপর 4 নাম্বার, এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে এবং বিক্রিয়াটা বলেছে যে SN1, E1, SN2 এই সমস্ত জিনিস। দেখা যাচ্ছে যে কার্বনকে ঘিরে রয়েছে অনেকগুলো বাল্কি গ্রুপ, অর্থাৎ বাল্কি গ্রুপ যেখানে বেশি থাকে সেটা SN2 না SN1 বিক্রিয়া করতে চাই? তোমরা বলো। SN1 বিক্রিয়া করতে চাই, ঠিক আছে। নেক্সট, এখানে একটা জটিল যৌগ দেওয়া আছে K3 আয়নোনেশন স্পিয়ারের ভিতরে এবং কোঅর্ডিনেশন স্পিয়ারের ভিতরে রয়েছে FeCN6। এই যৌগে মুখ্য যোজ্যতা এবং গৌণ যোজ্যতা কত? মুখ্য যোজ্যতা যেটা আর কি বাইরে থাকে, আর গৌণ যোজ্যতা যেটা আর কি ভেতরে থাকে, অর্থাৎ 3 এবং 6 হওয়ার উত্তর, তাই তো। কিন্তু এখানে কোনো একটা অপশনও নেই, 6 এবং 3 উল্টিয়ে দিয়েছে, বাট কোনোটি উত্তর হবে না। এরপর, গ্যাসীয় বিস্তার মাধ্যমে কঠিন বিস্তৃত দশার কোলয়েডটি হলো অ্যারোসেল। তারপর, এর পারমাণবিক ভর 56 হলে 5.6 গ্রাম একক কোষের সংখ্যা কত? তাহলে এটা যদি করা যায়, আবার এখানে বলেছে FCC কেলাস, তাহলে এটার একটা শর্টকাট নিয়ম তোমাকে বলে দিই। NA আছে, তো NA ডিভাইডেড বাই 40 হবে। আচ্ছা, কীভাবে করলাম এটা যদি এক্সপ্লেনেশন চাও আমি তোমার কিছু সেকেন্ডের মধ্যে করে দিতে পারি। আপাতত আমি বলে রাখলাম, যেহেতু আমাকে তাড়াতাড়ি সলভ করতে হবে, তোমাদেরও টাইম কম, তার জন্য আমি বলে দিচ্ছি, বাট এটা খুবই সহজ। যাই হোক, নেক্সট, পরের প্রশ্ন, কোনটি পলিএস্টার? পলিএস্টার হলো তোমার ব্যাকেলাইট, বুনায়েস, বোথ, কোনোটি নেই, কোনোটি নয় হবে এখানে, কারণ পলিএস্টার কথার অর্থ হলো যেখানে আর কি অ্যামাইডের একটা বন্ড থাকে, ঠিক আছে। এর পরের প্রশ্ন, সোডিয়াম বেনজয়েট হলো বেদনানাশক, খাদ্য সংরক্ষক। হ্যাঁ, খাদ্য সংরক্ষক হলো সোডিয়াম বেনজয়েট। তারপর অ্যারোমেটিক নাইট্রেশনে H2SO4 এর তৈরি হয় NO2+, NO2+, এটা। তারপর বলেছে CH3COOK এর জলীয় দ্রবণে তড়িৎ চালনা করলে কি উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড এর এখানে CH3 গ্রুপ প্রবেশ করবে, অর্থাৎ CH3 ইথেন তৈরি করবে। এরপর হলো EN এর সংখ্যা কত? এখানে EN এর সংখ্যা 28 হওয়ার সম্ভাবনা, বাট এখানে একটা অপশান নেই, তার জন্য এখানে নান বসাবো। সালফার ডাইঅক্সাইডের বিরঞ্জনের জন্য দায়ী হলো জলীয় বাষ্প, আর পরিবাহিতাঙ্কের এককের জন্য এখানে কোনো অপশানই দেওয়া নেই, তো উত্তর নান হবে। এরপর এখানে আমি উত্তর করে রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে কিছু প্রশ্ন রয়েছে, তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে যে কোন ল্যান্থানাইট মৌলটি তেজস্ক্রিয়? ল্যান্থানাইট মৌলটির মধ্যে রয়েছে হলো প্রোমিথিয়াম, যার ইলেকট্রন বিন্যাস হলো 4s5 এবং 6s2, সেটা হলো তোমার তেজস্ক্রিয়। দ্বিতীয়, বলেছে স্বর্ণ সংখ্যা কি? তো স্বর্ণ সংখ্যা জিনিসটা তোমাদের বলতে চাই, 10 ml গোল্ড সলের মধ্যে যদি 1 ml 10% NaCl দ্রবণ যোগ করলাম, যার কারণে বর্ণের একটা পরিবর্তন হবে। কেমন বর্ণের পরিবর্তন হয়? লাল থেকে নীল হয়। তো সেটা প্রতিরোধ করার জন্য আমরা সংরক্ষক কোলয়েড ব্যবহার করে থাকি। যতটা পরিমাণ সংরক্ষক কোলয়েড ব্যবহার করি সেটাই হলো সেই কোলয়েডের সাপেক্ষে বা গোল্ড সলের সাপেক্ষে গোল্ড নাম্বার। একটা উদাহরণ মনে রাখবে যে হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা হয় 0.03, ঠিক আছে, বুঝতে পারলাম। এরপর স্বর্ণ সংখ্যার সাথে সাথে আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা হলো জিগলার-ন্যাটা অনুঘটক কি? এটা পলিমার থেকে উঠিয়ে দিয়েছে। জিগলার-ন্যাটা অনুঘটক হলো ট্রাইইথাইল অ্যালুমিনিয়াম ও টাইটেনিয়াম ক্লোরাইডের মিশ্রণকে জিগলার-ন্যাটা অনুঘটক বলা হয়। দেখো বলছে ইথাইল, এই ইথাইল গ্রুপ C2H5 ইথাইল, ট্রাই মতলব 3টে এবং অ্যালুমিনিয়াম, তার সাথে সাথে টাইটেনিয়াম ক্লোরাইড। এই যে পরের প্রশ্ন, অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে λm ভার্সেস কনসেন্ট্রেশনের যে লেখচিত্র হয় ওটা কেমন হবে? এই দেখতে পাচ্ছ,
ল্যামডা এবং কনসেন্ট্রেশনের যে লেখচিত্রটা এমন হয়। আমি এই কেসিএলটা অ্যাড করে দিয়েছি কারণ বোঝাতে তো যায় না যে কোনটা দিবে, তো কেসিএলটাও মনে রাখো এবং অ্যাসিডিক অ্যাসিডেরটাও মনে রাখো। তার সাথে সাথে আমি এখানে এটাও লিখে দিয়েছি যে যত আমি লঘুতা বৃদ্ধি করব মৃদু তড়িৎ বিশেষ পদার্থদের কি হবে, মোলার পরিবাহিতা কি হবে, বৃদ্ধি পাবে। যারা মৃদু তাদের মোলার পরিবাহিতা কি পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তারপরের প্রশ্ন বলেছে কোষটির ক্যাথোড এবং অ্যানোড বিক্রিয়াটি লেখা, অর্থাৎ কপার 2+ এবং Cl- ক্লোরিনের এর অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়াটি লিখতে হবে। এ দেখো লেখা আছে। অক্সিডেশন যদি দেখা দেয় Cu2+ এর সাথে দুটো ইলেকট্রন আর কি অ্যাড হওয়ার কারণে কপার, কারণ ইলেকট্রন যুক্ত হলো অক্সিডেশন হয়ে গেল। রিডাকশন দেখো 2Cl- Cl2 2E আমি এখানে করে দিয়েছি। আর এখানে এটাও লিখে দিয়েছি যে অক্সিডেশন কোথায় ঘটে, ক্যাথোডে, এবং রিডাকশন কোথায় ঘটে, অ্যানোডে। ঠিক আছে, এরপর পরের প্রশ্ন হয়তো অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্টের মধ্যে পার্থক্য দেওয়া আছে। এটা খুবই আর কমন প্রশ্ন, অনেকবার এসেছে। অ্যান্টিসেপটিক হলো রোগ জীবাণু ধ্বংস বা রোগ জীবাণুর আর কি নিরাময়ে আমরা ব্যবহার করে থাকি অ্যান্টিসেপটিক। ডিসইনফেক্ট সাধারণত আর কি ব্যবহার করা হয় যাতে রোগ জীবাণু আর কি তাদের গ্রোথ যাতে না হয়। তাছাড়া আরও ভালোভাবে সুন্দরভাবে বই দেওয়া আছে, তোমরা দেখে নিও। এরপরের প্রশ্ন একদম 3-এ চলে যায় আমরা। গোল্ড সলে সামান্য AlCl3 যোগ করলে তঞ্চিত হয়, ব্যাখ্যা করো। এটাও এক ভালো প্রশ্ন। এই তঞ্চনের উপর প্রশ্ন আসতে পারে। তঞ্চনের ব্যাপারটা তোমাদের বুঝতে হবে যে তঞ্চনটা হয় সম্ভবত হয় আয়নের জন্য, যা দায়ী হলো আমাদের বিজ্ঞানী সুলজে হার্ডি বলে গিয়েছে বিপরীত আধান যদি বৃদ্ধি পায় তাহলে কোনো সল আর কি তঞ্চিত হতে শুরু করে। যেহেতু AlCl3 আমাকে যদি ভেঙে ফেলি তাহলে আমার Al3+ এবং 3Cl- পাই, যেখানে Al3+ এর আধানের পরিমাণ বেশি হওয়ার কারণে সুলজে হার্ডি নিয়ম অনুসারে ফেরিক হাইড্রোক্সাইডের সল্টকে তঞ্চিত করতে সক্ষম হবে। লিখে দিয়েছি, লিখে নিও তোমরা। তারপরে প্রশ্ন বলেছে সদ্য প্রস্তুত FeOH3 এবং FeCl3-তে যোগ করলে কি ঘটবে। আচ্ছা, এখানে এই অথবার মধ্যে আমি দিয়েছি যে FeOH3-র মধ্যে যদি সদ্য প্রস্তুত ফেরিক হাইড্রোক্সাইড যোগ করি তাহলে কি হবে, বাদামি বর্ণের ফেরিক হাইড্রোক্সাইডের সল প্রস্তুত হবে, যে রিয়াকশানটা এখানে দেখানো আছে, দেখে নিও তোমরা। নেক্সট বলেছে 100 গ্রাম বেঞ্জিনে 1.4 গ্রাম অ্যাসিটোন দ্রবীভূত করলে দ্রবণী হিমাঙ্ক 277.12 কেলভিন এবং 100 গ্রাম বেঞ্জিনে একটি অজানা দ্রব্যের 2.8 গ্রাম দ্রবীভূত করলে উৎপন্ন দ্রবণের হিমাঙ্ক 277.6 কেলভিন। বিশুদ্ধ বেঞ্জিনের হিমাঙ্ক 278.4 কে হলে অজানা দ্রব্যের আণবিক ভর কত। দেখো এখানে TF এর আর কি তৎপরতায় আমাদের এই সলভ করতে হবে, ইকুয়েশনটাকে ইউজ করতে হবে TF ডেল TF KF, তারপর যে মোলারিটি আমরা বের করব সেটা। দেখো তার জন্য এখানে নিয়েছি, আমরা জানি ডেল TF বলতে কি বোঝায়, দ্রাবকের হিমাঙ্ক মাইনাস দ্রবণের হিমাঙ্ক। দ্রাবক দেওয়া আছে, দ্রবণও দেওয়া আছে, সেই হিমাঙ্ক বিয়োগ করে আমরা এই নাম্বারটা পেলাম। তারপর মোলালিটির সূত্র আমরা জানি W2 × 10⁻³ ডিভাইডেড বাই M2 × V লিটারে। তো প্রত্যেকটার মান বসানোর পর এত আসলো, এবং এখান থেকে আমরা ডেল TF = KF, যে এম এর যে সূত্র সেখান থেকে KF এর মানটা বের করে নিলাম। ওই KF এর মানটা অজানা দ্রব্যের ইকুয়েশনে আমি যদি পুট করি তাহলে জিনিসটা এমন দাঁড়ায়। তোমরা দেখে নিও, করে দিয়েছি এখানে, তোমাদের হেল্পফুল হবে। আর যদি এটার এক্সপ্লেনেশন চাও তাহলে অবশ্যই জানিও, আমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবো, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন বলেছে 10% গ্লুকোজের মোলালিটি বের করতে বলেছে। 10% মতলব কি বোঝায়, যে 10 গ্রাম গ্লুকোজ রয়েছে কতর মধ্যে, 90 গ্রাম জলের মধ্যে। তার মোলালিটি বের করতে গেলে W2 × 10⁻³ M2/V। 2 মানে বোঝায় দ্রাব্যের ভর, যেহেতু গ্লুকোজ দ্রাব্য তার ভর হলো 10, এবং তার M2 মতলব, M মানে আণবিক ভর, 2 মতলব দ্রাব্যের আণবিক ভর। আণবিক ভর 180 হয় এবং 90 গ্রাম জল ছিল, তো তার মধ্যে তো আর কি আয়তন সেটা, তাহলে আমি যদি বের করে দিই তো এটাই দাঁড়ায় মোলালিটি। ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন সি নাম্বার প্রশ্ন। দেখো এখানে অবশ্যই দেখো প্রশ্ন তোমরা দেখে নিও, আমি উত্তর বলে দিচ্ছি। XeO4 এর তোমার অণুর গঠন চেয়েছে, তো আমরা XeO4 এর যদি Z বের করি, হাফ সূত্র রয়েছে যে হাফ কেন্দ্রীয় পরমাণুর বাইরের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা।
এখানে অক্সিজেন যেহেতু একযোজি নয়, এটা দ্বিযোজি, তাই আমরা একে কাউন্ট করবো না। ফ্লোরিন একযোজি, ফ্লোরিন হলো 4টে, তো 8+4 যোগ করার ফলে 6, 2 দিয়ে ভাগ করার পর 6 হয়, এবং 6টা যদি হয় তাহলে এটা হচ্ছে sp3d2। এখন যদি এর বন্ড পেয়ার লোন পেয়ার আমরা যদি কাউন্ট করি, তাহলে যেহেতু 6 আসছে, তাহলে 4কে যদি আমরা আর কি বিয়োগ করি এখান থেকে, তাহলে আমরা 2টো লোন পেয়ার পাবো। ঠিক আছে, 2টো আমরা কি পাবো? লোন পেয়ার পাবো। আর বন্ড পেয়ার আমরা কয়টা পাবো? 4টে পাবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেলো হয়তো তখন, কারণ 4 আর 1 আছে, 5 আছে, অর্থাৎ 6 থেকে 5 বলে 1 হবে, আর 5টা তোমার বন্ড পেয়ার হবে। এখানে একটু ঠিক করে নিও, একটা লোন পেয়ার দিতে ভুলে গেছি। ঠিক আছে, এটা স্ট্রাকচার বর্গ পিরামিডও। পরের প্রশ্ন দেওয়া হচ্ছে হয়তো আয়োডিনের সাথে কেআই রিয়াকশন করলে কি হয়। আয়োডিনের মধ্যে কেআই যদি যোগ করি তাহলে দ্রাব্য একটা জটিল যোগ উৎপন্ন হয় KI3। এটি হলো জল অপেক্ষা দ্রবণে অধিক দ্রাব্য হয়। নেক্সট প্রশ্ন হয়তো দেওয়া আছে যে PCl5-এর আর কি, প্রশ্নটা আমার জানা নেই, দেখে নিচ্ছি আমি। প্রশ্নটা দেওয়া আছে যে PCl5-এর 5টি PCl বন্ধন সমান নয়, কারণ PCl5 যদি লক্ষ্য করো 3টে ইকুইটোরিয়াল বন্ধন রয়েছে এবং 2টো রয়েছে হলো অ্যাক্সিয়াল বন্ধন। ঠিক আছে, প্রতিটি ইকুইটোরিয়াল বন্ধন 2টি বন্ধনজন দ্বারা বিকশিত হয়, তাই অ্যাক্সিয়াল বন্ধনগুলো বড় হয়ে যায়, তার জন্য বন্ধনগুলো সমতুল্য নয়। ঠিক আছে, সমান হয় না। তারপরের প্রশ্ন দেওয়া রয়েছে যে কোথায় কপার প্লাস অপেক্ষা কপার 2+ জলে অধিক দ্রাব্য বা অধিক স্থায়ী কেন। কারণ কপার প্লাসের স্ট্রাকচার যদি ইলেকট্রন বিন্যাস দেখতে যাই, তাহলে ইলেকট্রন বিন্যাস হয় 3d10 4s0। এখান থেকে যদি একটি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে উৎপন্ন হবে কপার 2+ 3d9 4s0। কপার প্লাস 3d10, তাই এটি খুব সুস্থিত, কিন্তু কপার 2+ অপেক্ষা কপার প্লাসের হাইড্রেশন এনথালপি খুব কম। ঠিক আছে, আর কপার 2+-এর হাইড্রেশন এনথালপি এবং এর মান আয়নেশন এনার্জির মানটাকেও ছাড়িয়ে যায়, যার কারণে কপার 2+-এর জলীয় দ্রবণের স্থায়িত্ব কপার প্লাস অপেক্ষা একটু বেশি। হোমোপলিমার কোপলিমার, এই যদি পার্থক্য জানো, হোমোপলিমারে হলো তোমার যে মনোমারগুলো একই ধরনের হয়, কোপলিমারের মনোমারগুলো একই ধরনের হয় না। এটা একটা উদাহরণ দিবা, এটা একটা উদাহরণ দিবা, তাহলে হয়ে যাবে। পরের প্রশ্ন দিয়েছে সিলভারের কেলাসে FCC প্রকৃতি এবং একক কোষে কিনারা দৈর্ঘ্য এত হলে ব্যাসার্ধ কত। ভালো কথা, একক কোষের যদি ধরি FCCর জন্য √3 = 4 আর হয়, A = 409 পিকোমিটার আছে, এটাকে যদি মিটারে নিয়ে যাই 10⁻²² গুণ করে দিলাম। এরপর যদি আর বের করতে চাই, তাহলে আর বের করতে দিলে কী হবে? √3/4। তা √3/4 করে যা হবে সেটা ক্যালকুলেট করে নিও তোমরা। ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে? যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় এবং চুম্বক ক্ষেত্র প্রত্যাহার করলেও চুম্বকত্ব তাদের মধ্যে থাকে, যেমন লোহার মধ্যে আছে নিকেল, কোবাল্টের মধ্যে আছে। এরপর দেখো একটা প্রশ্ন দিয়েছে, প্রশ্নটা দিয়েছে যে আর ফাঁকা স্থান ডিভাইডেড বাই আর গোলক = 0.414 প্রমাণ করতে বলেছে। এটা তোমাদের বইয়েই ছিল, বাট তাও আমি করে দিয়েছি। দেখো জিনিসটা কেমনভাবে করে দিয়েছি। অষ্টতলিকে ফাঁকের সংখ্যা আমি 8 ধরে নিয়েছি, তারপর এখান থেকে BC² পিথাগোরাসের উপপাদ্যকে ইউজ করে আর প্রত্যেকটার ব্যাসার্ধকে যোগ করে এমন করার পর 4.414 চলে এসেছে। দেখো যেখানে R = ফাঁকা স্থান আর AR বলতে হলো গোলকের ব্যাসার্ধকে বুঝিয়েছি। ঠিক আছে, এরপর পি টাইপ সেমিকন্ডাক্টরের বিশুদ্ধ অর্ধপরিবাহী, যেমন পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে? বিশুদ্ধ অর্ধপরিবাহী। সিলিকন জার্মানের সাথে বোরনের অ্যালুমিনিয়াম, অর্থাৎ এটা কি ত্রিযোজী মৌলের সমন্বয়ে যে অর্ধপরিবাহী গঠিত হয় তাদেরকে পি টাইপ অর্ধপরিবাহী বলা হয়। ঠিক আছে, এর পরের দেখো দেওয়া আছে 25 ডিগ্রি উষ্ণতায় জলের বাষ্পচাপ 23.55 mmHg। 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করলে ওই দ্রবণের বাষ্পচাপ কত হবে? ঠিক আছে, এবং আলফা এবং আয়ের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে। খুবই সহজ প্রশ্ন। দেখো এটার যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যে সূত্র রয়েছে P0 - P0 Chi2 দিয়ে, Chi2কে যদি আমি N2/N1 + N2 লিখি, আর N2 হলো মোল সংখ্যা, 2 মানে দ্রাব্য, ওটাকে যদি আমরা ভেঙে লিখি এবং প্রত্যেকটার যদি মান বসিয়ে পাই তাহলে উত্তর তোমাদের ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে। তুমি ক্যালকুলেট করে তোমরা করে নিও। ঠিক আছে, ভালো করে দেখে নাও। এরপর আলফা এবং আয়ের মধ্যে সম্পর্ক
আলফা ইজ ইকাল টু আই মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান। এবং এখানে আমি আরেকটা অ্যাড করেছি, এক্সের সাথে সম্পর্ক দিয়েছি, যদি দেয় আলফা ইজ ইকাল টু আই মাইনাস ওয়ান ওয়ান বাই এন মাইনাস ওয়ান। তারপর হচ্ছে লবণ সেতুর কাজ রয়েছে, তারপর আরও একটি অঙ্ক রয়েছে, করে দিয়েছি, তোমরা দেখে নিও। তারপর স্পাইজেল রয়েছে, স্পাইজেল কাকে বলে? কার্বন, ম্যাঙ্গানিজ, আয়রনের ধাতু সংকর স্টিল উৎপাদন ব্যবহৃত হয়। তারপরে অ্যালুমিনিয়ামের সাথে ফ্লুরোস্পার কেন মেশানো হয়? গলনাঙ্ক কমানোর জন্য। তারপর আরও কিছু কোশ্চেন রয়েছে যেটা আমি সলভ করে নিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে করে নিতে পারো, তোমাদেরই তাড়াতাড়ি সম্ভব হবে। এরপর রয়েছে কিছু প্রশ্ন, দেখো পিএইচ এর কমালে এবং পিএইচ বাড়ালে কি হয়, এটাও করে দিয়েছি, ঠিক আছে। তারপর ZR এবং HF এর মধ্যে ধর্মের মিল রয়েছে। এরপর CH3Cl এর সাথে KCN এর যে রিয়াকশন SN2 হয় কীভাবে হয় সেটাও দেখিয়েছি। AgCN এর সাথে রিয়াকশন সেটাও দেখিয়েছি। তারপর ক্লোরাইলের সাথে কীভাবে DD উৎপন্ন হয় নিচের দিকে। তারপর উপরে দেখো অর্গ্যানিকে যতগুলো সলভ আছে সলভ আমি এখানে করে দিয়েছি, ঠিক আছে, দেখতে পারো সলভ করে দেওয়া রয়েছে, তোমরা জাস্ট করে নিও। যদি এক্সপ্লেনেশন তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে যাইও, আমি এক্সপ্লেনেশন ভিডিও আর কি দিয়ে দিব। দেখো ডায়োজোটাইজেশন থেকে শুরু করে অন্যান্য যতগুলো প্রশ্ন রয়েছে এখানে করে দিয়েছি। এগুলো কিছু ম্যাথের অঙ্ক রয়েছে, পেজ ছিল না তাই উপরে করে দিয়েছি। তোমাদের এক্সপ্লেনেশন ভিডিও যদি দরকার পড়ে তাহলে অবশ্যই আমাকে জানিও, ভিডিওটা আমি অল্প করার চেষ্টা করি, কারণ তোমাদেরও সময় থাকবে না, তোমরা আর কি করে নিও, ঠিক আছে। তো এখানে সমাপ্ত রাখতেছি। আর অবশ্যই তোমরা বলো যে যদি এক্সপ্লেনেশন ভিডিওটা দরকার হয় তাহলে আমাকে জানিও, আমি এক্সপ্লেনেশন ভিডিওটা আপলোড করে দেবো, করাই রয়েছে আমার, ঠিক আছে। তো আজকের জন্য এখানেই, ভালো করে পড়াশোনা করো, সামনেই পরীক্ষা। অল দ্য বেস্ট তোমাদের জন্য। আর অন্য ভিডিও তাড়াতাড়ি আসতে চলেছে।